হ্যালো বন্ধুরা, লাইলা কিন্তু আর কোনোদিন অনলাইনে ভিডিও বানাবে না। দেখো প্রিন্স মামুন কিন্তু মেরে কিন্তু চোখ কানা করে দিয়েছে, এটা কিন্তু লাইলি বলতেছে। এটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। হত্যা প্রচেষ্টা করবা, তুমি আমার চোখ নষ্ট করে ফেলবা, তুমি আসলে তোমার বাবা মার জারজ সন্তান। আমার মনে হয়েছে তুমি আমাকে রাস্তায় ফেলে উপর দিয়ে গাড়ি চালা আমাকে মেরে ফেলবা। তুমি একটা জানোয়ারে পরিণত হয়েছো। মামুন আমার জীবনে আর কখনো ফিরে আসবে না এবং আমি মামুনের জীবনে আর কখনো ফিরে আসবো না। প্রিন্স মামুন সম্পর্কিত এটাই আমার শেষ ভিডিও। পরে আর মামুন এবং আমার রিলেটেড কোনো ভিডিও আপনারা পাবেন না। ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। একটা মানুষের দেহের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে লাইভলি অঙ্গ যেটা মানুষের চোখ। আজকে আমার এই ডান চোখটা আমি এখন পর্যন্ত ঠিক মতো খুলতে পারছি না, দেখতে পারছি না, চোখের ভিতরে রক্ত জমে গেছে। এমন হতে পারে আমি হয়তো এই চোখে আর সারা জীবন নাও দেখতে পারি। একটা মানুষকে হিট করার একটা লিমিট থাকতে পারে। বড় সড়ো ঘটনার এটা হচ্ছে থার্ড টাইম। প্রথমবারের ছবি আপনারা দেখেছেন, দ্বিতীয়বারের ছবি আপনারা দেখেন নাই। বিকজ দ্বিতীয়বারে মার খেয়ে আমি এরকম গালে হাত দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আমি লাইভ করে বলছিলাম যে মামুন চলে গেছে। মামুন বারবার বলছে হ্যাঁ আমি 3 বছর থেকে লায়লার সাথে আছি, আমি লায়লাকে সুযোগ দিয়েছি। আমাকে কিসের সুযোগ দিয়েছে সে? আমাকে তো শুনতে হবে যে এটা কি করার সুযোগ দিয়েছে। সে নিজের ক্ষেত্রে খুব বুক ভরে বললো হ্যাঁ এটা তৃতীয় টাইম সে আমাকে মেরেছে। মামুন মেরে আমাকে ইচ্ছা তাই করে দিবে, আমার গায়ে হাত তুলবে। কেন আমার গায়ে হাত তুলবে? কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলবে? তার সাথে আমি এমন কি করেছি যেটাতে আমার গায়ে হাত তুলবে? আমি ওকে মদ খেতে মানা করেছি, আমি ওকে নেশা করতে মানা করেছি, আমি ওকে খারাপ কাজে খারাপ মেয়েদের সাথে মিশতে মানা করেছি। এই 3টা জিনিসে আমি ওকে মানা করেছি। এই 3টা জিনিস কি খারাপ? এই তার 3টা জিনিস মানা করা কি খারাপ? আমি কি ওর ভালো কোনো কাজে বাধা দিয়েছিলাম নাকি আমি ওর জীবনে খারাপ জিনিস এনে দিয়েছি? আমি খারাপ কাজ করতে মানা করেছি সেই জন্য সেটার শাস্তি হিসেবে সে কি আমাকে এভাবে মারবে? সে কি আমাকে অন্ধ করে দিবে? সে কি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কোনো রাইট রাখে? প্রথমবার জন্মদিনের সময় সে যখন আমার গালে মারে, আমার মুখে মারে, আমার নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে। আমাদের গাড়ির পাশে বাইকে তার ওই 2 বন্ধুরাও ছিল, তারাও দেখেছে। 2-3 মাস আগের ঘটনা। করোনা পল্টনে একটা বন্ধুর বাসায় আমরা যাই, বড় ভাইয়ের বাসায় যাই। সেখানে সে প্রায় 10-12 জন মানুষের সামনে সে মোবাইল দিয়ে আমার গালে মেরে আমার গাল ফুলিয়ে দেয়। সেখানেও এই 2 বন্ধু প্রেজেন্ট ছিল। তো আমি কি বারবার কারণ ছাড়া মার খেতেই থাকবো? আমার উপর সে অ্যাকুজিশন দিয়েছে যে আমি তাকে মদ খেতে মানা করেছি, আমি তাকে হিরোইন বা ইয়াবা বা আমি কোনো নেশা করতে মানা করেছি, তাকে আমি খারাপ কাজ করতে বাধা দিয়েছি। আমি তো তাকে কোনো ভালো কাজে তাকে বাধা দিইনি। সে আমাকে বলছে সে আমাকে বারবার সুযোগ দিয়েছে, 3 বছর ধরে সে সুযোগ দিয়েছে। আমার কথা হলো তুমি যদি আমার সাথে আমাকে ভালোই না বাসো, তুমি যদি আমার সাথে অশান্তিতেই থাকো, কোনো মানুষের বাবার অধিকার নাই বা সামর্থ্য নাই তোমাকে বেঁধে আমার সাথে রাখা বা আমার সাথে সম্পর্ক করা। তুমি যদি আমাকে ভালোই না বাসো বা আমি যদি তোমাকে ভালোই না বাসি, আমাদের মধ্যে যদি কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আমাদের মধ্যে যদি শান্তি না থাকে, 3 বছর থেকে তুমি কেন ছিলা? তুমি তো প্রথম থেকে আমার সবকিছু জানো। এমন তো না প্রথম দিন থেকে তুমি আমার চেহারা খারাপ, আমার বয়স বেশি, আমার এই ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ড সবকিছুই তোমার জানা। তাহলে তুমি কেন আছো? তুমি আমাকে ভালোবেসেই তো ছিলা। তাহলে এখন কেন বলতেছো যে তুমি আমাকে সুযোগ দিয়েছো? আমাকে তুমি কিসের সুযোগ দিয়েছো? কি প্রমাণ করার সুযোগ দিয়েছো? তোমাকে বাড়ি দিতে হবে সেটার সুযোগ দিয়েছো? তো বাড়ি তো আমি তোমাকে দিতামই। আমার যা কিছু আছে সবই তো তোমাকেই দিতাম। একজন লাইফ পার্টনার কি তো সবকিছু শেয়ার করে। তারপরে তুমি বলছো আমি তোমাকে মেরেছি। তুমি আমাকে মেরে তুমি আমাকে হত্যা প্রচেষ্টা করবা, তুমি আমার চোখ নষ্ট করে ফেলবা। আমি কি সেলফ ডিফেন্স হিসেবে আমি কি কিছু করব না? আমি কি নিজেকে ঠেকাতে চেষ্টা করব না? আমি কি তোমাকে সরাই দিব না? সেক্ষেত্রে তোমার গালে এখানে হাতে আঁচড় লাগতেই পারে, আমার হাতে নখ আছে, লাগতেই পারে। সেটা তো বলার কথাটা যে আমি তোমাকে উল্টা মেরেছি। তুমি আমি যে সিচুয়েশনটা বর্ণনা করেছি সেটা থেকে তুমি একটাও তুমি ডিসএগ্রি করতে পারবা না, কারণ ওই সিচুয়েশনই হয়েছে। সেটা থেকে আমার একটা মিথ্যা কথাও নাই। গ্যারেজে তুমি আমাকে মেরেছো সেটার আই উইটনেস আমার দারোয়ান পর্যন্ত আছে এবং রাস্তাঘাটে লোকজন আছে। ডিএইচএস এ পুরো এলাকা সিসিটিভি কভার। তুমি যা করেছো সমস্ত কিছুর ফুটেজ আছে, সবকিছুর ফুটেজ আছে। তুমি না করতে পারবা না, কারণ আমি এখানে কোনো মিথ্যা কথা বলি নাই। আর তোমার বন্ধুদের কথা বললা, আমি যেদিন থেকে প্রথম থেকে যখন তোমার সাথে আমার পরিচয়, সেখান থেকেই তোমার এই 10-12 জন বন্ধু, আমি যেখানে গেছি, যেখানে খেতে গেছি, যেখানে ঘুরতে গেছি, আমার বাসায় ওরা কোন দিন থাকে নাই। তুমি যে বলতেছো যে ওরা তুমি এমন কিছু বলছো যাতে সে ভয় পায় কিসের? সে তো তারা 2 জন তো সকাল থেকে আমাদের বাসায়, সকাল থেকে তো তুমি মদ নিয়ে বাসার মধ্যে মদ খাচ্ছ, কাজের লোকজন জানে না? ওদেরকে জিজ্ঞেস করো, ওরা আমার বাসায় বসে সকাল থেকে তোমার সাথে মদ খাইছে, আমি ছিলাম না, ভাত খাইছে। ভাত খেয়ে আমার যখন আসার টাইম হয়েছে তখনও তারা ছিল। আমি আসছি, আমি এসে নেপাল থেকে আমি ওদের জন্য চকলেট নিয়ে আসি, সেই চকলেটও পর্যন্ত দিছি। তোমার বন্ধুরা বা তুমি কেউ অস্বীকার করতে পারবা? তাহলে তোমার বন্ধুদেরকে আমি খাওয়াইছি, পড়াইছি, আমার গাড়ির টাকা দিয়ে আমি ঘুরাইছি যেখানে গেছে সেখানে। আমি কক্সবাজারে তোমাকে নিয়ে আমি তোমার জন্মদিন সেলিব্রেট করতে গেছি, সেখানে তোমার ওই জুবায়ের ছিল, আমি প্লেনে করে নিয়ে গেছি। আমার টাকা খরচ হয় নাই, 70,000 টাকা খরচ হয়েছে তোমাদের পেছনে, শুধু যাওয়া আসা আর তোমার জন্মদিনের হোটেলে থাকা খরচ। আমি কি কোনোদিন ওকে রেখে দিয়ে গেছিলাম? অস্বীকার করতে পারবা? কোনোদিন
কোনোদিনও অস্বীকার করতে পারবে না। তুমি যদি অস্বীকার করো তাহলে আমি বলবো তুমি আসলে তোমার বাবা মার জারজ সন্তান। তোমার এবং তোমার বন্ধুদের জন্য, তোমার পরিবারের জন্য আমি এত কিছু করছি, তারপরে বলো যে ঠিক হয় না। তুমি সবসময় মনে করো যে আমি তোমার খারাপই চাই। তুমি যদি এটা বিলিভই করে থাকো তাহলে তুমি আমার সাথে কেন থাকো? আমার কথা হচ্ছে তোমাকে কেউ জোর করে রাখেনি, আমাকেও কেউ জোর করে রাখেনি। আমি সর্বোচ্চ ট্রাই করছি বিকজ আমি তোমাকে রিয়েল লাভ করছি। আমি তোমার কাছে কি পাইছি? ফেম পাইছি। এই ফেম দিয়ে আমার কি হবে? যাই হোক, তো আমি যেটা বলতে চাই যে সুযোগ তুমি আমাকে দাও না, সুযোগ আমি তোমাকে দিছি। প্রত্যেকবার তোমার কাছে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়ে আমি কোনোবারই পাবলিকলি প্রকাশ করি নাই। 1 বছর 2 বছর আগের ঘটনা আমি এখন বলতেছি, কারণ আমি দেখছি যে দিনকে দিন এসবের মাত্রা বেড়েই যাচ্ছে এবং তোমার কোনো অধিকার নাই আমার একটা চোখ নষ্ট করে দেওয়ার বা আমার মুখের মধ্যে হিট করার বা আমাকে এভাবে রাস্তাঘাটে মারপিট করার। তোমার একটা খারাপ জিনিস আমি জাস্ট করতে না করেছি বা বাধা দিয়েছি সেটার জন্য তুমি এটা কখনো করতে পারো না। এটার কোনো রাইট তোমার নাই। তোমাকে একটা জিনিস বলে রাখি, তোমার কোনো কিছু ভালো না লাগলে তুমি সুন্দর মতো চলে যেতে পারতে। তোমাকে আমি আটকায় রাখি নাই। তুমি থাকবাও, তুমি মারবাও, তুমি মদও খাবা এবং তুমি বড় গলায় বলবা মদ তো সবাই খায়, এসব তো সবাই করে। আজকে আমি বলি তোমার আজকে ডোপ টেস্ট করা হোক, তারপরে বোঝা যাবে তুমি ড্রাগস নাও নাকি নাও নাই। তোমার বন্ধুদের ডোপ টেস্ট করা হোক, তারপরে বোঝা যাবে তারা ড্রাগস নেয় নাকি নেয় নাই। তারপরে তুমি আসো যে দুজনই মারামারি করেছি, আমি তোমাকে মার দিয়েছি, তুমি আমাকে মেরে এভাবে হিট করে আমার চোখ বন্ধ করে দিবা আর আমি প্রোটেকশন করবো না? আজকে হৃদয়কে মারলে হৃদয় কি বসে থাকতো? হৃদয় উল্টা মারতো না? হ্যাঁ, আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি তোমাকে সরাইছি, তোমার গায়ে আঁচড় লাগছে, তো তার মানে তো এটা না যে আমি মারামারি শুরু করেছি। এবং তোমার সাথে তো আমার কোনো রকম ঝগড়াঝাটি হয় নাই, সেখানে কোনো ঝগড়াঝাটি হয়নি। আমি একটা কথা বলছি, তুমি মদ খেলে অমানুষ হয়ে যাও, কারণ তুমি এটাতে তো আমাকে তুমি এইভাবে ক্ষতি করার কোনো তোমার অধিকার নেই। এখন মানুষজন অনেকে অনেক কথা বলবে। তুমি বলেছো আমি 999 কল করেছি, তুমি বলেছো আমি লাইভে গেছি। কখন গেছি? এর আগেও তো তুমি মেরেছো, তখন কি গিয়েছিলাম? যখন আমি দেখছি তুমি এক্সট্রিম করে ফেলতেছো, আমার মনে হয়েছে তুমি আমাকে রাস্তায় ফেলে উপর দিয়ে গাড়ি চালা আমাকে মেরে ফেলবা। আমি যদি আজকে মরে যেতাম তখন এই যে হৃদয় আহমেদ শান্ত সাথে যে কথাগুলো তুমি বড় বড় গলায় বললা এবং অন্য মানুষের সাথে যে বড় বড় গলায় বললা যে আমার নামে তো আমার বদনাম হয়েছে, আমি 999 কল করে বদনাম করেছি, আমি লাইভে যে বদনাম করেছি, আমি যদি আজকে মরে যেতাম তখন আমাকে কে বাঁচাতো? আমি মরে যাওয়া তো পরে কথা। আমি যখন ভিকটিম হয়ে সবার কাছে হেল্প চাচ্ছিলাম তখনও তো কেউ আমার পাশে আসেনি। তুমি জানো তুমি আমাকে এতই ভালোবাসছো, জীবনে এতই সুযোগ দিছো, তুমি দেখছো তুমি আমাকে মেরে কি করছো? তুমি কি এসে তুমি কি একটা বারো খোঁজ নিছো যে না আমি তোমার সাথে একটা রিলেশনে ছিলাম, 3 বছর ধরে একটা রিলেশনে ছিলাম, তোমার সাথে একসাথে থাকছি, খাইছি, বসছি, উঠছি, ঘুরে বেড়াইছি, এই মেয়েটাকে আমি মেরে এই মেয়েটার চোখে সে দেখতেছে না, তাকে আমি হসপিটালে নিয়ে যাই বা সে কি কোনো ওষুধ খাইছে না খাই না, এই মানবিকতাটা তো তোমার মধ্যে নাই। কারণ তুমি নেশা করে করে তোমার মধ্যে মানবিকতাটা তুমি দূর করে ফেলছো। তুমি একটা জানোয়ারে পরিণত হয়েছো। কারো গায়ে হাত তোলার অধিকার তোমার নাই। তোমার ভালো না লাগলে তুমি চলে যেতা, তোমার শখ পূরণ না হলে তুমি চলে যেতা, তোমার মন উঠে গেলে তুমি চলে যেতা। এতদিন 3 বছর পরে এসে তুমি বলতে পারো না লাইলার জন্য আমি বদনাম কামাইছি। লাইলার জন্য তুমি বদনাম কামাও নাই। তুমি আজকে যে পেজ দিয়ে ইনকাম করো সেই পেজের লাইলার সাথে ভিডিও গুলোর জন্যই তুমি ডলার পাও। তোমার একা ভিডিও দিয়ে তুমি কত টাকা পাইছো তুমি আমাকে জানাও। তোমার টিকটক থেকে তো তুমি কোনো টাকা পাও না, তোমার লাইকি থেকে তো এখন তুমি কোনো টাকা পাও না। এখন তুমি চলতেছো কি দিয়ে? এখন তোমার ফেসবুক পেজ দিয়ে চলতেছো। এখানে তুমি আমাকে দিয়ে ভিডিও করাইছো, এটা দিয়েই তো তুমি চলতেছো। এই ভিডিওর ভিউ দিয়েই তো তুমি টাকা কামাইতেছো, সেটা দিয়েই তো তুমি সবকিছু করতেছো। তো পরিশেষে আমি সবাইকে এই কথাটা বলতে চাই যে মামুন চ্যাপ্টার আমার জন্য ক্লোজ। মামুন আমার জীবনে আর কখনো ফিরে আসবে না এবং আমি মামুনের জীবনে আর কখনো ফিরে আসবো না। এবং এই ধরনের মানুষকে জীবনে ঠাঁই দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। এই ধরনের মানুষ যে মদ খেয়ে বলে হ্যাঁ আমি 2-1 সে 2-1 না, কত এভিডেন্স চান? সব এভিডেন্স আছে আমার কাছে। সব বলছে আপনি কেন লাইভে গেছেন, আপনি কেন 999 কল দিচ্ছেন, নিজেরা ঠিক করে ফেলবেন। আরে ভাই, কেউ যখন তোমাকে এভাবে হিট করতে থাকবে, মারতে থাকবে, তুমি কি বসে বসে মার খাবা? একটা শক্তিশালী মানুষের কাছে তুমি কি বসে বসে মার খাবা এবং নিজে মরে যাওয়া পর্যন্ত ওয়েট করবা? এত কিছু বলার পর তো ওই মুহূর্তে কেউ আমাকে বাঁচাতে আসেনি, কেউ আমাকে সাহায্য করতে আসেনি। দর্শকদেরকে আমি এটাই বলবো, আপনারা যখন আশেপাশে কোনো অবলা মানুষকে এভাবে টর্চার্ড হতে, অ্যাসল্টেড হতে দেখবেন, আপনারা কাইন্ডলি আগায় আসবেন। আপনার জন্য হয়তো একটা জীবন বেঁচে যেতে পারে। এমনও হইতে পারতো যে সেদিন মামুন আমাকে মেরে ফেলছে, তখন আপনারা কি করতেন? তো মামুন চ্যাপ্টার আমার জন্য ক্লোজ।